নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব একটি রহস্য রোমাঞ্চ গল্প। গল্পের নাম অ্যাক্সিডেন্ট। লিখেছেন জরাসন্ধ। ডাউন মথুরা এক্সপ্রেস ঘণ্টা চারেক লেট। হাওড়া পৌঁছবার কথা ভোরবেলায়। ব্যান্ডেল আসতেই বাজল 9টা। কাগজওয়ালারা হেঁকে যাচ্ছিল। একখানা বাংলা কাগজ কিনলাম। ভাঁজ খুলে চোখ বুলিয়ে যাচ্ছি। সেখানে নিজের নামটা চোখে পড়তে থেমে যেতে হলো। পড়ে দেখলাম কাল রাতে আমার মৃত্যু হয়েছে। চশমাটা বেশ করে মুছে নিয়ে আর একবার পড়লাম। না, ভুল করিনি। নিজস্ব সংবাদদাতা জানাচ্ছেন, হাটখোলা নিবাসী বিখ্যাত বস্ত্র ব্যবসায়ী শ্রী গোলকচন্দ্র সান্যাল গতরাত্রে মথুরা এক্সপ্রেস যোগে কলিকাতা আসিতেছিলেন। পথিমধ্যে ট্রেন হইতে পড়িয়া তিনি তৎক্ষণাৎ মৃত্যুমুখে পতিত হইয়াছেন। তাহার আত্মার সদ্গতি হোক। বর্ণনা নির্ভুল। আমারই নাম গোলক সান্যাল, নিবাসও হাটখোলা। বস্ত্র ব্যবসায়ে কিছুদিন হলো বিখ্যাত হয়েছি, সে কথাও ঠিক। যে রাস্তা ধরে বিখ্যাত হয়েছি সেটা ঠিক সাদা রাস্তা নয়। সেই জন্যেই বোধহয় সম্পাদক মহাশয় আমার আত্মার সদ্গতি কামনা করেছেন। প্রথমটা বেশ মজা লাগলো। মন্দ কি, নিজের মৃত্যু সংবাদ নিজেই পড়ছি। সে সুযোগ কজন পায়। হঠাৎ গা কাঁটা দিয়ে উঠল। খবরটা সত্যি নয় তো? রাত্রে অনেকক্ষণ ঘুমিয়েছি। কে জানে তখন যদি দেহান্তর হয়ে গিয়ে থাকে। এই যে আমি শ্রীগোপাল সান্যাল মথুরা এক্সপ্রেসের একখানা ক্লাস 2 কামরায় বসে কাগজ পড়ছি, এ হয়তো ঠিক কালকের আমি নই। নাড়ি দেখলাম, ঠিক আছে। নিঃশ্বাস তাও বইছে। হাতে চিমটি কেড়ে দেখলাম রীতিমতো লাগছে। গাড়িতে রোদ এসে পড়েছিল। তাড়াতাড়ি উঠে সেখানে গিয়ে দাঁড়ালাম। হ্যাঁ, ছায়াও পড়ছে। তবে পাশের বেঞ্চিতে যে ভদ্রলোক ছিলেন বোধহয় আমাকে লক্ষ্য করছিলেন। বললেন, কি ব্যাপার, আপনাকে যেন একটু চঞ্চল মনে হচ্ছে। বসে পড়ে বললাম, না না, ও কিছু না। অন্য লোককে কেমন করে বলি যে আমি মরে গেছি আর খবরের কাগজে বেরিয়েছে সেই খবর। মনে পড়ল অনেক দিন আগে থিয়েটার দেখতে গিয়েছিলাম। কে এক যাদব চক্রবর্তী, বেজায় কৃপণ। বাড়ির লোকে রটিয়ে দিল তিনি মারা গেছেন। বেচারি যত বলে, আরে এই তো আমি বেঁচে আছি, কেউ স্বীকার করে না। আমার কি সেই দশা হলো? কিন্তু আমি তো কৃপণ নই। এই সেদিনও পাড়ায় শখের থিয়েটারে 200 টাকা দিয়েছি। গিন্নির হাতে ভারী আমলেট। হরিভক্তি প্রদায়নী সভা খোলের দাম বলে নিয়ে গেল 50 টাকা। না, আমি 2 নম্বর যাদব চক্রবর্তী হতে রাজি নই। এসবেই কাগজওয়ালার ধাপ্পা। নিশ্চয়ই কোনো মতলব আছে। আচ্ছা, আমিও দেখে নেব। আমার নাম গোলক সান্যাল। হাওড়ায় পৌঁছে বাড়ি যাওয়ার হলো না। একটা ট্যাক্সি নিয়ে সোজা ছুটলাম সেই কাগজওয়ালার অফিসে। একটা প্রকাণ্ড টেবিল, পুরনো বনাতে মোড়া, জায়গায় জায়গায় কালির দাগ, মাঝে মাঝে ছেঁড়া, একরাশ কাগজপত্র ছড়ানো তার উপর। একদিকের চেয়ারে বসে যে ভদ্রলোক এক মনে লিখে চলেছেন, তার মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখে পুরু কাঁচের চশমা। আমার দিকে একবার চোখ তুলে বললেন, বসুন। বলেই আবার ডুবে গেলেন লেখার মধ্যে। খানিকক্ষণ বসে থেকে বললাম, আপনি কি সম্পাদক? সহকারী সম্পাদক। আপনাদের আসল ব্যবসাটা কি বলুন তো? এবার তিনি চোখ তুললেন। কাগজখানা তার সামনে ফেলে দিয়ে বললাম, এসব কি হচ্ছে? একটা জ্যান্ত মানুষকে মরা বানিয়ে কি কাজ হাসিল করতে চান?
সহকারী সম্পাদকের নিচের ঠোঁট ঝুলে পড়ে হাঁটা বড় হয়ে গেল। মোটা চশমার আড়ালে চোখ দুটো ঘোলাটে হয়ে উঠল। ব্যাপারটা বুঝিয়ে দিলাম। মুচকি হেসে মিহি গলায় বললেন, দেখুন, প্রথমত আপনি যে গোলক সান্যাল সে কথা এখনো প্রমাণ হয়নি। দ্বিতীয়ত দেখতে হবে আমাদের সংবাদদাতা এ খবরটা কোত্থেকে পেয়েছেন। তৃতীয়ত বাধা দিয়ে বললাম, থাক, আর তৃতীয়তে দরকার নেই। এই নিজস্ব সংবাদদাতার ঠিকানাটা দিন, বোঝাপড়া ওইখানেই করে নেব। সহকারী মহাশয় গলাটা আরও মিহি করে বললেন, আগে সংবাদদাতার নাম ঠিকানা আমরা প্রকাশ করতে পারি না। কেন? ওটা সাংবাদিক রীতি নয়। তার মানে ওই সব সংবাদদাতাটা সব ভুয়ো? আজগুবি খবরগুলো বুঝি এই বনাত ছেঁড়া টেবিলে বসেই তৈরি হয়? কোনো জবাব এলো না। কাগজ তুলে নিয়ে বললাম, এই দামি খবরটা কোত্থেকে সংগ্রহ করা হয়েছে সেটুকু বলবেন কি? ওই কাগজে যেটুকু আছে ওর বেশি আমার কিছু বলবার নেই। কাগজটা খুলে দেখলাম খবর এসেছে ধানবাদ থেকে। ঝোঁকের মাথায় কাজটা যত সহজ মনে হয়েছিল, আসলে দেখলাম তার চেয়ে অনেক কঠিন। ধানবাদের মতো জায়গায় খবর কাগজের নিজস্ব সংবাদদাতা খুঁজে বের করা গোয়েন্দা বিভাগের পক্ষেও অসম্ভব। কিন্তু এসে যখন পড়েছি তখন কিছু একটা না করে ফিরেই বা যাই কি করে। একদিন এপাড়া একদিন ওপাড়া ধর্ণা দেওয়া শুরু করলাম। বাংলা কাগজখানার নামই কেউ জানে না, তার সংবাদদাতার খোঁজ দেওয়া তো দূরের কথা। একটা উড়ো খবর পেয়ে বাইরেও ঘুরে এলাম দিন দুই। এমনি করে কেটে গেল ৬-৭ দিন। শরীরে আর কুলোয় না, পকেটও পাতলা হয়ে এসেছে। ফিরে যাব মনে করেই শেষটায় স্টেশন ওয়েটিং রুমে এসে আড্ডা নিয়েছি। দেখলাম একজন খদ্দরধারী চশমা পরা ছোকরা রোজ কলকাতার খবর কাগজগুলো বুঝে নিতে আসে। গাড়ি আসতেই চেপে ধরলাম তাকে। আপনি কি অমুক কাগজের নিজস্ব সংবাদদাতা? লোকটি আমার পা থেকে মাথা পর্যন্ত বার কয়েক তাকিয়ে নিয়ে বললে, কেন বলুন তো? বুঝলাম নরম রাস্তা ধরতে হবে। একেবারে তার হাত দুটো জড়িয়ে ধরে বললাম, বিদেশি লোক, বড্ড বিপদে পড়েছি ভাই, আপনি আমাকে একটু সাহায্য করুন। আপনি তাহলে? হ্যাঁ, আমি এখানকার রিপোর্টার। বলুন কি করতে হবে আমাকে? ওহ, বাঁচালেন মশাই। এই খবরটা দেখুন। এই গোলক সান্যাল আমার ঘনিষ্ঠ আত্মীয়। ইনি কি করে মারা গেলেন, দেহটারই বা কী ব্যবস্থা হলো? অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছি আমরা, বিশেষ করে ওর বাড়ির সবাই। ভদ্রলোক বললেন, সব খবর আমি আপনাকে দিতে পারবো না। রেল পুলিশে খবর নিন। মৃতদেহ এখানেই আনা হয়েছিল, ময়নাতদন্ত হয়েছে, এই পর্যন্ত জানি। নাম ধাম সব ওদের কাছ থেকেই পেয়েছি। পরদিন রেল পুলিশের অফিসে হানা দিলাম। দারোগাবাবু মন দিয়ে আমার সমস্ত কথা শুনে গেলেন। জিজ্ঞেস করলেন, আপনি কে এবং আপনার এ খবরে কি দরকার? আমি গোলক সান্যালের নিকট আত্মীয় এবং সেই জন্যেই এ খবরে আমার বিশেষ দরকার। কিন্তু আমরা তো সেই দিনই তার বাড়ির ঠিকানায় তার করে সব জানিয়ে দিয়েছি। নিজের অগোচরে চেঁচিয়ে উঠলাম, কি বললেন? বাড়িতে জানিয়ে দিয়েছেন? তাছাড়া আর কি করা যেত বলুন? অন্যায় হয়েছে কিছু? শুধু অন্যায়, সর্বনাশ, চরম সর্বনাশ করেছেন আপনি। দারোগার চোখে মুখে ঘোর সন্দেহের ছায়া পড়ল। বললেন, আপনার নামটা জানতে পারি কি? নাম মুখে এসে গিয়েছিল, সামনে নিলাম। সত্যি পরিচয় দিয়ে লাভ হতো না, বিশ্বাস করবে না। বললাম, নাম দিয়ে আর কি হবে আপনার? জানতে ইচ্ছে হয় বই কি একটু, নতুন আলাপ হলো।
হঠাৎ যা মনে এলো বলে ফেললাম, আমার নাম গোবিন্দলাল সামন্ত। দারোগাবাবু হেসে বললেন, দেখুন বাবু সাহেব, আমরা পুলিশের লোক, বুদ্ধিশুদ্ধি কম, কিন্তু যতটা কম আপনারা মনে করেন ঠিক ততটা নয়। সান্যালের আত্মীয় হতে হলে আর যাই হোক সামন্ত হওয়া চলে না, নামটা বদলে নিন, নইলে অনেক ফ্যাসাদ। জানেন তো, পুলিশের লোক আমরা। এরপরে আর ধৈর্য রাখা সম্ভব হলো না। বললাম, তা জানি বই কি, আপনাদের বিদ্যার কি আর অন্ত আছে? একটা জ্যান্ত মানুষকে মরা বানিয়ে শুধু ক্ষান্ত হননি, মরার খবরটা বেশ ঘটা করে তার বাড়িতে জানিয়েও বসে আছেন। দারোগাবাবু এইবার চটলেন, রুক্ষভাবে বললেন, এসব আপনি কি বলছেন? উঠে দাঁড়িয়ে বললাম, ঠিকই বলছি। আমার আসল নাম শুনলে বিশ্বাস করবেন? যে লোকটাকে নিয়ে আপনারা এত কাণ্ড করছেন, আমিই সেই গোলক সান্যাল। চলে যাচ্ছিলাম। দারোগাবাবু হো হো করে হেসে উঠলেন। তারপর বললেন, দাঁড়ান দাঁড়ান, এত কাণ্ডর পর কি আর আপনাকে ছেড়ে দেওয়া যায়? এটা মোটেই সাধারণ অ্যাক্সিডেন্ট নয়, এর মধ্যে রহস্য আছে। বলে এক হাঁক দিলেন। এই কোন হ্যায়? একজন সিপাই ছুটে এলো। দারোগা হুকুম দিলেন, উনকো হাজত মে লে যাও। আমার দিকে তাকিয়ে বললেন, আপনাকে গ্রেপ্তার করা হলো, কিছু মনে করবেন না, কাল আবার দেখা হবে, নমস্কার। আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি। না হয় ছেপেছিল একটা মৃত্যু সংবাদ, সত্যি সত্যি তো আর মরিনি, শুধু কাগজে কলমে মরা, কোনো ক্ষতি ছিল না। আর এবার যে সত্যিই মরতে বসেছি। দুরাত ধরে ছারপোকা আর মশা মিলে যে রক্তটা নিয়েছে, এই হাজত ঘর থেকে যে জ্যান্ত ফিরে যেতে পারবো এমন ভরসা নেই। তাছাড়া 2 দিন পেটে কিছু পড়েনি। দারোগাবাবু খাবার পাঠাতে ত্রুটি করেননি, ত্রুটি আমারই, সেটা মুখে তুলতে পারিনি। ছেঁড়া কম্বলের উপরে একরকম অসাড় হয়ে পড়েছিলাম। একটি পুলিশ এসে বলল, আমাকে এবার জেলে যেতে হবে। যেখানে হোক যাবার জন্যে মনটা অত্যন্ত ছটফট করছিল। বললাম, বেশ চলো, জেলেই চলো। রাস্তা দিয়ে চলেছি, হাতে হাতকড়া, কোমরে দড়ি। তারই একটা দিক পুলিশের হাতে। সবাই তাকিয়ে দেখছে। কেউ কেউ দাঁত দেখিয়ে হাসছে। দুধার থেকে কানে আসছে, চোট্টা হ্যায়, নাম করা পকেট মার, কীরকম ডাকাত দেখেছ? চোখে জল এসে বলল খানিকটা। পাশ দিয়ে একখানা গাড়ি যাচ্ছিল। যে লোকটি ভিতরে বসে, মনে হলো যেন চেনা মুখ। সেও ঝুঁকে পড়ে দেখল। মুখ ফিরিয়ে নিলাম, কিন্তু তার চোখ এড়ানো গেল না। এই রোখো রোখো! গাড়ি থামিয়ে ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়ালেন। ধানবাদের কয়লা খনির মালিক বংশীপ্রসাদ, আমার অনেক দিনের পুরনো বন্ধু। চোখের জল এবারে আর বাধা মানল না, অঝরে ঝরে পড়তে লাগলো। ব্যাপার কি সানিয়েল বাবু? ব্যাপার বলবার মতো অবস্থা তখন আমার নয়। বংশীপ্রসাদের গাড়িতে থানায় ফিরে এলাম এবং খানিকটা সামলে নিয়ে মোটামুটি ঘটনাটা খুলে বললাম। বংশী গম্ভীর হয়ে বেরিয়ে গেল এবং কিছুক্ষণ পরেই সেই দারোগাটি ছুটতে ছুটতে এলেন। এক গাল হেসে, একরাশ ক্ষমা চেয়ে এবং এক বোঝা বিনয় দেখিয়ে এমন আদর আপ্যায়ন শুরু করলেন যে আমার কেবলই মনে হতে লাগলো কখন এর হাত থেকে রেহাই পাব। অবশ্যই দেরি হলো না। বংশীর গাড়িতে যেতে হলো তার বাড়ি। সেখান থেকে কিছু মুখে দিয়েই সোজা স্টেশন। তার বেগে ট্যাক্সি ছুটছে। বাড়ির কাছে এসে কীর্তনের সুর কানে এলো। মনে হলো যেন আমার বাড়ি থেকেই। মনটা বিষিয়ে উঠল। স্ফূর্তি করবার আর সময় পেলেন না বাবুজিরা, কুলাঙ্গার কোথাকার। গেটে গাড়ি থামল। কি এত লোকজন কিসের? দুধারে কলা গাছ,
আগাগোড়া গেটটা ফুল লতাপাতা দিয়ে সাজানো। বাড়ি ভুল করিনি তো? না, ভেতরে ঢুকে যা দেখলাম একেবারে চক্ষু স্থির। সামনের মাঠটার প্রায় সবখানি জুড়ে জমকালো চাঁদোয়া খাটানো, তার নিচে একেবারে রাজসূয় যজ্ঞের আয়োজন। মেহগিনির খাট, তার উপরে দামি বিছানা, চৌকি, আসন, বোঝা বোঝা বাসনপত্তর, রূপোর সেট, কাঁসার সেট, ছাতা, জুতো, কার্পেট, শতরঞ্চি, আরও কত কী। হঠাৎ চোখে পড়ল তারই মধ্যে বসে আমার বড় শ্রীমান, মাথা কামানো, গলায় উত্তরীয়, পাশে পুরোহিত। এবার আর বুঝতে বাকি রইল না যে এটা হচ্ছে শ্রাদ্ধ বাসর, শ্রাদ্ধ হচ্ছে আমারই। ছেলেরা বেশ ঘটা করেই করছে, যেমনটা ঠিক হয়ে থাকে অন্য 5 জন বড়লোকের বেলায়। কীর্তন আগেই থেমে গিয়েছিল। যে যেখানে ছিল যেন পাথর হয়ে গেছে। ছেলেটা উঠে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপতে লাগল। পুরুত ঠাকুর তার হাতে 1 কুশি জল দিয়ে বললেন, ভীত হইও না বৎস, নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানে কোনো গুরুতর ত্রুটি হয়েছে। তোমার স্বর্গত পিতার প্রেতাত্মা কুপিত হয়েছেন। এই জল সিঞ্চন করো, বলো স্নাত্তা পিত্তা সুখী ভব। হঠাৎ মাথায় খুন চেপে গেল। প্রেতাত্মা? লাথির পর লাথি মেরে সব একাকার করে দিলাম। প্রেতাত্মা? হটাও সব। চারদিকে একটা হুলস্থুল পড়ে গেল। দেখতে দেখতে ফাঁকা হয়ে গেল অত বড় শ্রাদ্ধ বাসর। বাড়ির ভেতরে ঢুকে দেখলাম সে আর এক কাণ্ড। হলঘরের মেঝের উপর গিন্নি পড়ে আছেন, পরনে সাদা থান, গয়না নেই, পুরোপুরি বিধবার বেশ। 2-3 জনে মাথায় জল ঢালছে, জ্ঞান নেই। এমন সময় খবর এলো পুলিশের কোন সাহেব এসেছেন দেখা করতে। ফিরে এলাম বৈঠকখানায়। কি চাই বলুন? আপনার সম্বন্ধে যে ভুল খবর বেরিয়েছিল সেজন্য আমরা আন্তরিক দুঃখিত। সব কাগজে প্রতিবাদ পাঠিয়ে দেওয়া হয়েছে। সে তো দিয়েছেন, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? পুলিশ সাহেব একখানা নাম ছাপানো কার্ড বের করে বললেন, এটা আপনার কার্ড? হ্যাঁ, আমারই কার্ড। আপনারা ওটা কোথায় পেলেন? 22 তারিখে ডাউন মথুরা এক্সপ্রেস থেকে নামতে গিয়ে একজন লোক হঠাৎ পড়ে গিয়ে মারা যায়। তার মানিব্যাগে নাম ঠিকানা লেখা এই কার্ডখানা ছিল। ও, সেই মারোয়ারি ভদ্রলোক। এলাহাবাদে তার সঙ্গে আলাপ। আমার ঠিকানা জানতে চেয়েছিল। একখানা কার্ড দিলাম, মানিব্যাগেই যেন রাখলো মনে হচ্ছে। আহা, লোকটি মারা গেছে? আজ্ঞে হ্যাঁ। তারপর কার্ড দেখেই বুঝি আপনারা আমার মরার খবরটা চারদিকে ঢাক পিটিয়ে জানিয়ে দিলেন? পুলিশ সাহেব কথা বললেন না। জিজ্ঞেস করলাম, ভুলটা ধরা পড়ল কি করে? ময়না তদন্তে ডাক্তারের সন্দেহ হলো মৃত ব্যক্তি বোধহয় মারোয়ারি। আরও তদন্ত চলল। তারপর ধানবাদ থানায়। তার সাক্ষী তো আমি নিজেই। কিন্তু এই ভুলটা আগে জানতে পারলে নিজের শ্রাদ্ধটা নিজের চোখে দেখতে হতো না, আর এতগুলো টাকার শ্রাদ্ধ এড়ানো যেত। শুনলে জরাসন্ধের লেখা গল্প অ্যাক্সিডেন্ট। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।